আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়.net এর 86তম এপিসোডে। আজকের ঘটনাটিতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে নিতে চাই, যেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কিত। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। ফেসবুক অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে ফেসবুক অ্যাপে গিয়ে ভয়.net লিখে সার্চ করলে আপনারা আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে একটি ইউআরএল ব্যবহার করতে পারেন, যে ইউআরএলটি হচ্ছে facebook.com/BHOYDOT@et। এবং আপনারা চাইলে আমাদেরকে ঘটনা শেয়ার করতে পারেন, আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আপনাদের স্টোরিগুলো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিংটি হচ্ছে BHOYDOTNET@gmail.com। তো সময় নষ্ট না করে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আনিকা। আশা করি তুমি ভালো আছো। আজ যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা ঘটেছিল আমার দাদার সঙ্গে। এই ঘটনা আমাদের পরিবারের অনেকেই জানেন। আমি যেমন তার দাদার মুখ থেকে শুনেছি তেমন ভাবেই পূর্ণতা রেখে বর্ণনা করার চেষ্টা করছি ঠিক সেই স্বরে, সেই টানেই যেমন তিনি আমাকে ঘটনাটি বলেছিলেন। আমার দাদা একজন হোমিওপ্যাথিক ডাক্তার। তিনি নানা জায়গায় গিয়ে রোগীদের চিকিৎসা করতেন। ঘটনার সাল 1990। তোমরা নিশ্চয়ই জানো, 1988 সালের ভয়াবহ বন্যায় পুরো দেশ বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই বন্যার পর দীর্ঘদিন ধরে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে, অনেক মানুষ আক্রান্ত হয়। দাদা আর তার এক বন্ধু, যিনি একইভাবে হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, দেশ সেবার উদ্দেশ্যে নিজেদের একটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশ জুড়ে ঘুরে ঘুরে চিকিৎসা দিতে শুরু করেন। কখনো নদীর পাড়ের বাজার, কখনো গ্রামীণ চৌরাস্তা, কখনো আবার হাটের পাশের অস্থায়ী শিবির। তারা যেখানে ডাক পড়েছে সেখানে ছুটে যেতেন। ওষুধের বাক্স, পুঁথি, প্রেসক্রিপশনের ব্লক, আর মানুষের ভিড় ছিল তার দৈনন্দিন জীবন। ঘটনাটা 1990 সালের কোন এক সময়ের, কোন মাস কোন তারিখ তা ইচ্ছাকৃতভাবে বলছি না। দাদা এক জায়গা থেকে চিকিৎসা দিয়ে ফিরছিলেন। জায়গার নাম এবং আশেপাশে যেসব স্থানের কথা এসেছে সঙ্গত কারণে সেগুলো এখানে বলা যাচ্ছে না, তবে এটুকু বলতে পারি, ধুপট ঘাট থেকে নীলগঞ্জের মাঝামাঝি কোথাও এই ঘটনার সূত্রপাত। ভাই, এই পথটা নদীর ধার ঘেঁষে চলে গেছে। রাত হলে কুয়াশা নামে, বাতাসে কাঁচা বাটির গন্ধ থাকে। তখনকার যাতায়াত ব্যবস্থা এখনকার মতো ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগতো অনেক বেশি। রাস্তা ভাঙাচোরা, কাদা আর গর্তে ভরা। গ্রামের পথে তখনও ভ্যানগাড়ি, পায়ে ঠেলা আর খুব দরকারে কোনো ট্র্যাক ভ্যান ছিল ভরসা। যে রাতে ঘটনাটা ঘটে সেদিন দাদা রাত 10টার দিকে কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে একটা ফেরি পার হতে হতো। ফেরিটার নাম তিনি বহুবার বলেছেন, কিন্তু আজ তা আমার মনে নেই। ধুপট ঘাটের ফেরিটা ভিড়ত, এখন আর সেই ফেরি নেই। ঘাটটাও অনেক বদলে গেছে। ঘাট থেকে আমাদের বাড়ি খুব দূর না হলেও সেখান থেকে হাঁটা বা ভ্যানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত। আগেই বলেছি, তখনকার রাস্তা আজকের মতো ছিল না। অন্ধকার, কুয়াশা, কাঁচা পথ, তার মাঝে মাঝে নদীর ধারে বাতাসের হাহাকার মিলে রাতের যাত্রা ছিল কষ্টসাধ্য। দাদা ওই পথ দিয়ে বহু বছর যাতায়াত করেছিলেন, তাই আশেপাশের গাছপালা, চর, ঘাট, বাঁশবাগান সবই ছিল তার চেনা। সেদিন ফেরিঘাটের ঠিক পাশে দাঁড়িয়ে তিনি কোনো গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখনই উল্টো পাশে একটি ছোট ঘরের মতো গম্বুজ ছাওয়া কাঠামো চোখে পড়ে। তার পাশেই এক বুড়ি হাঁটু ঘেরে বসে থাকে। প্রথমে তিনি সেদিকে খেয়াল করেননি। ক্লান্তিতে শরীর নুয়ে পড়েছে দাদার। দাদা সেদিন অনেকটা পথ হেঁটেছিলেন আর গাড়ি বদলে বদলে ক্লান্ত ছিলেন। মনে মনে ভাবছিলেন, যদি আশেপাশের কোনো বাড়িতে রাতটা থেকে যেতে পারতেন, ভোরে রওনা দিলে হয়তোবা ভালো হতো। ভাই, একটা কথা বলি, মনে রাখবেন, তখন রাত 10টা মানে গ্রামে খুব রাত। আজকে রাত 1টা কিংবা 2টার মতো নির্জনতা, দোকানপাট বন্ধ, কুয়াশার আলো ভাঙা, কুকুরের ডাকে দূরের ক্ষেত কেঁপে ওঠে। এই ভাবতে ভাবতেই দাদা সে বুড়ির দিকে এগোলেন। কারণটা খুব সহজ। আশেপাশে কোনো বাড়ির হদিস পেলে সেখানে রাত কাটানো যাবে। কাছে গিয়ে তিনি দেখলেন একেবারে আত্মরা চেহারা ওনার। দেখতে হিন্দু বয়স্কা নারী, হাতে শাখা নেই, শরীরে থান, মাথা নিচু করে 2 হাঁটুর মাঝে মাথা গুজে বসে আছেন। হাত পা এমন শুকিয়ে গেছে যেন বহুদিন কিছু খাননি। দাদা ডাক দিলেন, মা। 1বার 2বার, তারপর আরো কয়েকবার। অনেক ডাকাডাকির পরে বুড়ি মাথা তুলে তাকালেন। দাদা তখন চমকে উঠলেন। তার চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে, মুখের চামড়ায় হাড় লেগে আছে। মনে হলো বহু বছর আগেই তিনি মারা গেছেন। তখন কেবল ভাটা পচনের রেখা দেখা দিচ্ছে।
দাদা যেহেতু চিকিৎসক, তিনি ভয় পেলেও বিষয়টিকে রোগ হিসেবেই ভেবেছিলেন। অসহায় মানুষ দেখে তিনি ঘৃণা অনুভব করতেন না, তাই জিজ্ঞেস করেন, মা, আপনি কি এই বাড়িতে থাকেন? আশেপাশে কোনো বাড়ি আছে কিনা একটু বলবেন, আমি খুব বিপদে পড়েছি। এত রাতে যাওয়ার মতো কোনো জায়গা নেই, কোনো গাড়িও পাচ্ছি না। আপনি যদি কাছাকাছি কোনো বাড়ির খবর দিতেন, আজ রাতে সেখানে থেকে সকালে রওনা হতে পারতাম। বুড়ি কোনো উত্তর দিলেন না, মাথা একটু নাড়লেন কি নাড়লেন না তাও বোঝা গেল না। এরপর যা হলো তার জন্য দাদা একদমই প্রস্তুত ছিলেন না। চারপাশে হালকা এক ধরনের দুর্গন্ধ ভেসে আসতে থাকলো। বাতাসে পচা স্যাঁতস্যাঁতে ঘ্রাণ, মনে হলো কোথাও জল থমকে আছে, সেখানে যেন পুরনো কিছু ভেসে আছে। দাদা মনে মনে সিদ্ধান্ত নিলেন, যাই হোক, এখানে থাকা যাবে না, এখান থেকে সরে যেতে হবে। তাই আবার গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলেন। এই সময়টা তার মাথায় যে চিন্তাটা ঘুরছিল তা হলো, এখানে কি থাকবো নাকি থাকবো না। প্রথমে মনে হয়েছিল কোনো বাড়িতে আশ্রয় নেবেন, কিন্তু তারপর পরিস্থিতি চোখের সামনে বদলাতে থাকলো। কিছুক্ষণ পর একটি ভ্যান গাড়ি এসে দাঁড়ালো। দাদা ভেতরে একটু সাহস জাগলো। তিনি দ্রুত গিয়ে ভ্যানওয়ালাকে পেলেন। কথা বলতেই ভ্যানওয়ালা নীলগঞ্জ পর্যন্ত নিয়ে যেতে রাজি হলেন। কথাবার্তা সেরে ওঠার আগে অদ্ভুত এক কাজ করলেন তিনি। ভ্যানওয়ালার এক কথাও না বলে দাদাকে নিয়ে গিয়ে ঠিক সেই বুড়ির সামনেই ভ্যান থামালেন। তারপর নিজেই নেমে বুড়িটাকে তুলে ভ্যানে বসালেন। যাত্রা আবার শুরু হলো। ভ্যানটা যখন কাঁপতে কাঁপতে সামনে এগোচ্ছে, বুড়ি ভ্যানের মাঝখানে হাঁটু ফেলে বসে রইলেন। মনে হলো তিনি চারপাশ দেখার চেষ্টা করছেন। তাদের মনে হচ্ছিল এই পুরোটাই যেন অন্য কোনো পরিকল্পনার অংশ। এতক্ষণ পর্যন্ত দাদা ভয় পাননি। হঠাৎ বুড়ি অদ্ভুত এক ভাষায় বিড়বিড় করে কিছু বলতে শুরু করলেন। দাদা প্রথমে খেয়াল করেননি, চারদিকে যেহেতু নীরবতা, তাই এবার কান পেতে শুনতে পেলেন। সত্যি অচেনা কোনো ভাষা, শব্দগুলোর ভেতরে মন্ত্রের মতো ধ্বনি, অর্থ বোঝা গেল না। দাদা সাহস করে ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলেন, মাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভ্যানওয়ালা দাদার দিকে তাকিয়ে বললেন, উনি অসুস্থ মানুষ, উনাকে আমি তার বাড়ি পৌঁছে দেব। তারপর তিনি আর কিছু না বলে ভ্যান চালাতে শুরু করলেন। তার কণ্ঠ ছিল এক ধরনের স্থিরতা। তিনি দাদার কানে সেটা বেসুরো মনে হয়েছিল। দাদার মনে খটকা লাগলো। প্রশ্নের একাধিক, এত রাতে বৃদ্ধা নারী এখানে কেন বসেছিল? ভ্যানওয়ালা যদি তাকে নিতেই চাইতেন, তাহলে ফেরিঘাটের কাছে এসে দূরে গিয়ে কেন দাঁড়ালেন? এসব ভাবতে ভাবতেই সামনে একজন ভদ্রলোককে হাত মেরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভদ্রলোককে দেখতে বাউল সাধুর মতো, গেরুয়া রঙের কাপড়, শরীরে ওড়না জড়ানো, জোট পাকানো চুল, চোখ স্থির। তিনি হাত ধরে ভ্যান থামালেন। ভ্যানওয়ালা থামতে চাইছিলেন না। দাদা বললেন, গাড়িতে থামান। দ্বিতীয়বার জোরে বলায় ভ্যান থামলো। গেরুয়া কাপড় পরা ভদ্রলোক মুচকি এসে একটা কথাও বললেন না, সরাসরি ভ্যানে উঠে বসলেন। দাদার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগলো। তিনি ভেবেছিলেন লোকটি নিশ্চয়ই কিছু বলবেন, দিক নির্দেশনা দেবেন, কিন্তু তিনি নীরব। নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। এর মধ্যে পরি আবার সে অচেনা ভাষায় বলতে শুরু করলেন। একবার কণ্ঠে প্রচন্ড রাগ, আবার ক্ষোভ। অবাক করার মতো ভ্যানওয়ালাও একই অদ্ভুত ভাষায় উত্তর দিলেন। দাদার তখন পরিষ্কার বোঝা হয়ে গেল ঘটনাটা তার স্বাভাবিক অভিজ্ঞতার বাইরের। তিনি চুপ করে বসে রইলেন। গেরুয়া ভদ্রলোক এবার দাদার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসিতে যেন নিশ্চিত থাকার ইশারা ছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ভ্যানের দুর্বল আলো কাঁপছে। নীলগঞ্জ তখনও অনেকটা পথ। ভাই, এ অন্ধকারে মানুষের চোখ দ্রুত ক্লান্ত হয়ে যায়। দাদারও তাই হচ্ছিল। দাদা ভাবলেন, এই মুহূর্তে নেমে গেলে আশেপাশে কোনো বাড়িও নেই, চারপাশে উন্মুক্ত মাঠ, বিপদের সম্ভাবনা আছে। ভ্যানে থাকলে তার বিপদ সুনিশ্চিত মনে হচ্ছিল। তিনি যখন এমন দোটানায়, ঠিক তখনই গেরো ভদ্রলোক শান্ত স্বরে বললেন, ভাই, সামনের বাড়িটা সামনে থামান তো। ভ্যানওয়ালা প্রথমে থামাতে চাইলেন না। দ্বিতীয়বার গেরো ভদ্রলোক তার পিঠে হালকা চাপড় দিতেই ভ্যান থেমে গেল। গেরো ভদ্রলোক সঙ্গে সঙ্গে নামলেন না। তিনি আগে দাদাকে বললেন, নামুন। দাদা যেন কোনো মন্ত্র বলে আবিষ্ট হয়ে থেমে গেলেন। তারপরও ভদ্রলোক নামলেন। কোনো কথা না বলে তিনি দ্রুত হেঁটে দূরের অন্ধকারে মিনেই গেলেন। যেখানে নেমেছিলেন সেখানে কয়েকটি বাড়ি ঘর ছিল। গেরো ভদ্রলোক একটু আগে ইশারা করে বলেছিলেন, ওই বাড়িতে যান, আজকে রাতটা সেখানে কাটান, সকালে নীলগঞ্জে ফিরে যাবেন। দাদা আর প্রশ্ন করলেন না। তিনি সেই বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। একজন গৃহস্থ দরজা খুললেন। খুব অবাক হলেন। দাদা তাকে সব বললেন। গৃহস্থ মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনি ভেতরে আসুন।
ঘরে ঢুকে দাদা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেন, দেখলেন গেরুয়া ভদ্রলোক আর নেই। পথের মোড়, মাঠের বুকে ধান ক্ষেত, বাঁশঝাড় এসব আগের মতোই আছে, কিন্তু মানুষটি আর নেই। ভাবলেন হয়তো অন্য কোনো পথ ধরে তিনি চলে গেছেন। রাতটা তখন আর কোনো কথা না বলেই কেটে গেল। সকালে ওঠার পর দাদা বিদায় নেওয়ার আগে গৃহস্থকে জিজ্ঞেস করলেন, আমি যখন রাতে দরজায় কড়া নাড়লাম আপনি কোনো প্রশ্ন করলেন না কেন? গৃহস্থ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আপনি খুব বাজে জায়গায় খুব বাজে সময় পৌঁছে গিয়েছিলেন। এই রাস্তা ধরে একটু এগুলি বড় শ্মশান ঘাট। বন্যার পর থেকে সেখানে অদ্ভুতভাবে নানা ধরনের ঘটনা ঘটছে। অনেক অজ্ঞাত লাশ পাওয়া গেছে। প্রথমে সবাই ভেবেছিল বন্যার স্রোতে ভেসে আসে, কিন্তু পরে বোঝা যায় ভিন্ন কিছু। মানুষ অর্ধপচা লাশ অনেকদিন পানিতে ভেসে উঠত। কয়েকদিন যেতে না যেতেই এলাকাবাসী বুঝতে পারে পথিকদের সঙ্গেই মূলত এই বিপত্তি ঘটছে। তিনি আরো বললেন, আপনার আগেও আরো 2-4 জন রাতে আশ্রয় নিতে এসেছেন এখানে। সবাই এক গেরুয়া পোশাকের ভদ্রলোকের কথা বলেছেন, কিন্তু এই এলাকায় আমি কখনোই তাকে দেখিনি। তিনি যেন কাউকে বিপদ থেকে সরিয়ে দিয়ে মিলিয়ে যান। যে বুড়ির কথা বললেন এমন এক বৃদ্ধাকে আমরাও দূর থেকে দেখেছি, কিন্তু কাছে কেউ যেতে পারেনি। দাদা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন, তারপর নীরবে বিদায় নিলেন। পথে বেরিয়ে এসে তিনি মনে মনে ভাবলেন, রাতের ঘটনাগুলো তিনি কি আসলেই দেখেছেন, আসলেই শুনেছেন? যদি দেখেও থাকেন তাহলে তার ব্যাখ্যা কিভাবে দেবেন তিনি? যুক্তি ধরতে গেলে যেন কোথাও গিয়ে থেমে যেতে হচ্ছে। এটাই ছিল পুরো ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। আজও যখন আমরা দাদাকে গল্প বলতে শুনি, তিনি প্রথমে জানতে চান, এটা শুনবে তো? দাদা বিশ্বাস করেন গেরুয়া ভদ্রলোককে তাকে রক্ষা করেছিলেন, আর যে বৃদ্ধ নারী এবং ভ্যানওয়ালা ছিলেন তাদের ইচ্ছাও ভালো ছিল না। দাদার দৃঢ় বিশ্বাস তারা কেউই মানুষ নন, তারা এই পৃথিবীর কেউ নন। আর একটু বলি তাদের কাজের ধারা নিয়ে। বন্যার পরের বছরগুলোতে দাদা আর তার সহকর্মীরা প্রায়ই ভোরে বেরিয়ে পড়তেন। প্রথমে নৌকা পার হয়ে ছোট বাজারে একটি ঘর ভাড়া নিয়ে টেবিল সাজাতেন। তারপর মানুষ জড়ো হলে টিকিট কেটে কেস নিতেন। দুপুরে আলু ভাজা আর ভাত খেয়ে আবার বসে পড়তেন। সন্ধ্যা নামলে ওষুধগুলো বেঁধে পরদিনের তালিকা ঠিক করতেন। এইসব কথাই তিনি হাসতে হাসতে বলতেন, মানুষের সেবা করতে গিয়ে পথ চিনেছি, মানুষের কষ্ট দেখেছি, আর রাতের অন্ধকারও চিনেছি। সেজন্যই বলেছিলাম ধুপট ঘাট থেকে নীলুগঞ্জের মাছটা তেমন একটা ভালো নয়। ঘাটের গোলের গন্ধ, নদীর ঢেউয়ের শব্দ, দূরের তালগাছের মাথায় বাতাসের শোষু সবাই পরিচিত। তারপরও ওই রাতটা অজানা মনে হচ্ছিল সবকিছু। ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা, গাড়ির জন্য অপেক্ষা, আর উল্টো পাশে সেই গম্বুজ ছাওয়া কাঠামো, এগুলো যেন ধীরে ধীরে এক অস্বস্তির পর্দা নামিয়ে দিচ্ছিল। বড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় দাদার ভেতরে যে দ্বিধা ছিল সেটাও তিনি আমাদের বলেছেন। একদিকে মানবিক বোধ, অন্যদিকে অজানা আতঙ্ক। তিনি বলেছিলেন, বুঝতে পারছিলাম না মহিলা খুব কষ্টে আছেন, কিন্তু চোখ তুলে যেভাবে তাকালেন সেটা এমন এক শূন্যতা ছিল যেন জীবনে কোনো শব্দই নেই। তিনি এটাও বলেছিলেন, ডাক্তার বলে ভেবেছিলাম যদি সাহায্য করতে পারি, কিন্তু একসময় টের পেলাম সাহায্য করার ক্ষমতার বাইরের কিছু একটা এটা। ভ্যানওয়ালার আচরণটা তাকে বের ভাবিয়েছিল। কেননা স্বাভাবিক অবস্থায় কেউ যদি একজন বৃদ্ধাকে নিতে চায় তাহলে প্রথমেই সেই জায়গায় গিয়ে দাঁড়ায়, কিন্তু তিনি দূরে গিয়ে দাঁড়িয়ে আবার ফিরে এলেন। তারপর কথাবার্তা ছাড়াই পুরীকে তুলে নিলেন। দাদা বলতেন, ওখানে মনে হলো আমি নিজের হাতে নিজেই হয়তোবা আমার নিয়তি অন্যের হাতে তুলে দিচ্ছি। অচেনা ভাষার কথাও দাদা বলেছিলেন বারবার। শব্দগুলো ছিল দ্রুত, কখনো টানা, কখনো ভাঙা। ধ্বনি কানে গিয়ে লাগতো ঠিকই, কিন্তু মনের ভেতর কোনো অর্থ বর্ত না। ভ্যানের চাকার আওয়াজ, চেইনের কর্কশ শব্দ আর দূরে রাত পাখির ডাক মিলেমিশে এক ধরনের মায়া তৈরি করেছিল। সেই মায়ার ভেতরেই গেরুয়া পোশাকের লোকটির উপস্থিতি যেন বলছিল, শান্ত থাকো। গেরুয়া ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে দাদা নাকি এক ধরনের নিশ্চিন্ত পেয়েছিলেন। তিনি বলতেন, চোখ দুটো রাগ ছিল না, দয়ার ভাবনা ছিল, কেমন যেন এক স্থিরতা, যেন বলছে ভয় পেও না। আর ঠিক তখনই যখন তিনি নামতে থাকলেন, ভ্যান থেমে গেল। পিঠে চাপড় দেওয়ার ঘটনাটাও দাদা বারবার বলতেন, কারণ তার মতে ভ্যানওয়ালা থামাতে চাইছিলেন না, তবুও থেমে গেলেন। যাই হোক, গল্পটা যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। ভয়.net দীর্ঘজীবী হোক। আমরা অনেক সময় অনেক কিছু দেখি, অনেক কিছু বিশ্বাস করি, অনেক কিছু করি না। আপনার সবাই ভালো থাকবেন। আমার অনেক অনেক সালাম নেবেন। মনে রাখবেন, আমি সত্যিই চাই একদিন আপনাদের স্টুডিওতে গিয়ে সরাসরি ঘটনা শেয়ার করার। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আপনাদের আজকের ঘটনাটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। আপনারা চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আজকের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে।
আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমাদের চ্যানেলের তথ্যগুলো আবার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদেরকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhoydotnet@gmail.com, which is bhoy.net@gmail.com। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আপনারা ফেসবুক পেজটি ভিজিট করার জন্য ফেসবুক অ্যাপে চলে যেতে পারেন। আপনারা ফেসবুক অ্যাপে গিয়ে bhoy.net লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা একটি ইউআরএল ইউজ করতে পারেন, যেটি হচ্ছে facebook.com/bhoydotnet। এটার মাধ্যমে আপনারা আমাদের পেজটি সহজেই খুঁজে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভয়.net এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।